বাবা বাবা মানি তো বাবাই। অনেকদিন পর সুযোগ হলো বাবার মাথার চুলগুলো কেটে দেওয়ার। সাধারণত মাই করে থাকেন অথবা বোনরা থাকলে করে থাকেন। তো বাবাকে নিয়ে আজকে একটু কথা বলবো। বাবার প্রতি সন্তানের যে পরিমাণ ভালোবাসা এবং সন্তানের প্রতি যে বাবা মার যে ভালোবাসা, এটা আসলেই কোনো সন্তান কেউ বুঝে, আবার কেউ বুঝে না, আবার কেউ যেই সময় বুঝে ওই সময় বাবা হারিয়ে ফেলে। তো আমি বাবার 9 সন্তানের মধ্যে 8 নাম্বার সন্তান। আমার পরে একটা বোন আছে, তার উপরে ভাইরা আছে, অন্যান্য বোনরা আছে। আলহামদুলিল্লাহ সবাই সংসার জীবনে আছে। তো বাবার ক্ষেত্রে বলার ক্ষেত্রে যে বলতে গেলে যে কথাটা বলতে হয়, বর্তমান পরিস্থিতির সাথে, যে বর্তমান পরিস্থিতি দেখি সন্তানরা মা বাবার কথা শুনে না বললেই চলে। কিন্তু আমার বাবার ক্ষেত্রে হইল কি, ধরেন ছোট্টবেলার কথাই বলি, যে খেলাধুলা করতে পারতাম না। ওনার খেলাধুলাটা পছন্দ ছিল না। আপনি ওনারা যতভাবেই বুঝান, আপনি খেলাধুলা করতে পারবেন না। এটা হলো ছেলেদের ক্ষেত্রে। এবং কি করতে দিত না, আড্ডা দিতে দিত না। বিশ্বাস করেন, আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি আমার এলাকার কে সম্পর্কে কি হয় আমি জানতাম না। কারো সাথে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারতাম না। মসজিদে গিয়ে নামাজ পড়তাম, ফরজ সুন্নত শেষ হতো, বাসায় চলে আসতে হইতো। পথিমধ্যে কারোর সাথে দাঁড়ানো যেত না। মাগরিবের পরে দোকানে কিংবা হাটে বাজারে যেতে পারতাম না। প্রয়োজন হোক কিংবা অপ্রয়োজন হোক, কোনো কিছু প্রয়োজন হতো, উনি নিজে নিয়ে আসতেন। কখনো বাবা আমাকে দিয়ে স্পেশালি বাজার করার নাই। মানে আছে না যে, এমনকি উনি 2009 সালের দিকে নারিকেল গাছে নারিকেল পাড়তে গিয়ে উনি পড়ে গেছেন, হাত এবং পা ভেঙে গেছেন। তবুও তিনি আমাকে দিয়ে বাজার করার নাই। হয়তো অনেক সন্তানের করিয়ে থাকেন। তো এটা হলো একটা আশ্চর্যের বিষয়। এবং বাবার আরেকটা বৈশিষ্ট্য হলো কি, আমাদের পড়াশোনার ক্ষেত্রে যে সন্ধ্যার সময় উনি প্রত্যেক সময় বাসায় থাকতেন। উনি কিছু করার নেই, উনি যেখানেই থাকতেন সন্ধ্যার সময় বাসায় চলে আসতেন। সন্ধ্যা থেকে রাত্রে সর্বোচ্চ আমার মনে হয় 9টা, পরীক্ষার সময়গুলোতে হয়তো বা 10টা হতে পারে। এটা করতেন যে কোনো দিন সে বাসার বাইরে থাকতেন না। এবং পড়াশোনার ক্ষেত্রে সে স্ট্রিক্টলি আমাদের পাশে দাঁড়িয়ে থাকতেন, টেবিলের পাশে। তার হাতে কখনো দেখা গেছে আহ, ইয়া ছিল, কি জানি বলে, নারিকেলের যেই ইয়াগুলো বের করা হয়, শলা, এগুলোর মুঠি ছিল অথবা লাঠি ছিল। মানে খুব স্ট্রিক্ট। আমরা আমাদের জীবদ্দশায় ভাই বোনেরা কখনো এসএসসি পর্যন্ত, বাকিদের কথা নাই বলি, আমার ইন্টারমিডিয়েটও মনে হয় 1 মাস কোচিং করছি কিনা মনে হয় না। মানে প্রাইভেট পড়ার মতো কোনো ধরনের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও পড়তে হতো না। কেন? প্রতিদিনের পড়া প্রতিদিন রেডি করতে হতো। কার মাধ্যমে? বাবার মাধ্যমে। আপনার পড়া উনি নিতেন, উনি শুনতেন, কোনো ভুল হলে উনি সংশোধন করে দিতেন। মোট কথা হলো 3টা দিক থেকে বাবা শ্রেষ্ঠ। 1 নাম্বার হলো, আমি আমি কখনো আড্ডা দিতে পারিনি বাবার জন্য। 2 নাম্বার কথা হলো, আমি কখনো এমনভাবে খেলতে পারি নাই যেই খেলার কারণে আমার কোনো অঙ্গহানি হবে। তারপর আমি একটু দুষ্ট টাইপের ছিলাম, প্রতিদিন খেলাধুলা করতাম। কিভাবে করতে পারতাম আমি নিজেও জানি না। কতদিন দেখা গেছে খাটের নিচে ঘুমাতে হয়েছে, অনেক সময় দেখা গেছে মানে ঘরের কারের ভিতরে ঘুমাইতে হয়েছে, অনেক সময় দেখা গেছে মানুষের বাড়িতে ঘুমাতে হয়েছে। তো এই দিক থেকে বাবা শ্রেষ্ঠ। আর 3 নাম্বার দিক থেকে, মাগরিব পর্যন্ত তিনি যেখানেই থাকতেন মাগরিবের পরে বাসায় চলে আসতেন। এই দিক থেকে বাবা শ্রেষ্ঠ। এই জন্য হয়তোবা আমরা যারা ভাই বোনেরা আছি সবাই মোটামুটি, বোনেরা হয়তোবা 2-1 জন ফেল করছে, বাকি সবাইকে উনি চেষ্টা করছেন মেট্রিক পর্যন্ত পড়ানোর। কিন্তু ভাই 2 জনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনার্স এবং মাস্টার্স ইংলিশে করছি, এবং বড় ভাইও ডিগ্রি কমপ্লিট করছে, মাস্টার্স করছে, তারপর বিএড করছে। এখন খিলবাড়িটেক ইসলামী, এই খিলবাড়িটেক একটা মাদ্রাসায় চাকরি করতেছেন। এবং আমি আমার এলাকার যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছি সেখানে আছি। তো আরেকটা বিষয় হলো বাবার ক্ষেত্রে নামাজের বিষয়টা। আপনি, আমি তো সন্তান, আমার তো নামাজ পড়া বাধ্যতামূলক, এটা স্বাভাবিক। কিন্তু আমার বাড়িতে যদি কোনো মেহমান আসতো,
তাহলে সেই মেহমানও নামাজ পড়তে হতো। এবং যদি সে প্রথম আমার মনে করেন আমার বোন জামাই হোক কিংবা দেখা গেছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড হোক, ফ্রেন্ড তো আসার সুযোগ ছিলই না, যাই হোক মানে সে নামাজ পড়তে হতোই। এবং যদি সে নামাজ না পড়তো তাহলে তার খবর আছে। এবং তাকে এমনভাবে কথা বলা হতো, গালি দিত না, কিন্তু এমনভাবে কথা বলা হতো সে হয়তো চলে যেত, তা না হলে তাকে নামাজ পড়তে হতো। আর আরেকটা বিষয় হলো বাবার, যেটা হলো আপনার প্রতিদিন সকালবেলা আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। এখন হয়তো বা বড় হয়ে গেছি, সংসার জীবনে চলে গেছি, এখন নিজেরটা নিজেই পড়ে, মা পড়ে থাকেন এবং অন্যান্যরাও পড়ে থাকেন। ওই যে অভ্যাস, আপনার কোরআন তেলাওয়াত যদি কেউ না করে তাও আধা ঘন্টা সে কোরআন তেলাওয়াত করতে হবে। এবং এই কোরআন তেলাওয়াত না করলে কিন্তু তার খবর আছে। মানে মারার ক্ষেত্রে বিষয়টা হলো যে আমরা যে ওনার সন্তান কিংবা ওনার যে স্টুডেন্ট সেটা কোনো বিষয় না, শাসনে ছিলেন তিনি সর্বোচ্চ। মানে আমরা মাঝে মাঝে ভাবতাম যে একটা মানুষের অন্যায় পেলে এভাবে কিভাবে মারে, এখন ভাবি আর কি। তখন হয়তো বা ওই মারটা ওই সময়ের জন্য উপযোগী ছিল, মানে এমনভাবে মারতো। এবং মারার ভিতরে একটা কোয়ালিটি কী ছিল, ধরেন বাবা আমাকে মারলো, এবং মারার ক্ষেত্রে মানুষের সাধারণত একটা অভ্যাস হলো যে মারলে তো কান্না করবে, আর কান্না যে যত জোর বেশি করতে পারে ওটাই হলো তার হলো ফিলিংস, কষ্টটা দূর হয়। কিন্তু বাবা মারলে কখনো কান্না করতে পারতাম না জোরে, যদি জোরে কান্না করতাম তাহলে আবার মারতেন। তো এটা হলো যে কোরআন তেলাওয়াত করতে হতো। আর আরেকটা বিষয় হলো কি, যে বাবা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে দিতেন না। এখন হয়তো বা বুঝি যে কেন বেড়াতে যেতে দিতেন না, হয়তো বা কিছুটা দেওয়া উচিত ছিল। তো বেড়াতে যেতে দিতেন না এই জন্য, ধরেন আমি ছেলে, আমি ওই বাড়িতে গেলাম, আমার পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে, হয়তোবা আমি আড্ডায় জড়িয়ে যাইতে পারি, হয়তোবা দেখা গেছে আমি গিয়ে নাও আসতে পারি, হয়তোবা সেখান থেকে আমি অন্য কোথাও চলেও যেতে পারি। এখন মনে হচ্ছে তাই। তো বাবা এটা করতেন। একবার আমার মনে হয়েছে আমার ছোট্ট আপুর, যদি আমার বড়, যে শাহানা জাফর বিয়ের পরে ওনার বাড়িতে মনে হয় আমি রাত্রি যাপন করছিলাম, একদিন ছিলাম। তার এক সপ্তাহ পরে আমার পরীক্ষা, তিনি আমার বিকেলবেলা আসার কথা, সকালে গিয়েছিলাম, আমি বিকেলে আসি নাই কেন, তিনি সেই বাড়িতে গিয়ে রাতের বেলা আমাকে এই রাত্রে 10টার সময় নিয়ে আসছেন। মানে আমি অবাক হলাম যে একটা মানুষ সব বিষয়ে এত সেনসিটিভ কেন হয়। এখন আসেন গরিবের অবস্থা, যে আমাদের সংসারটা যদিও ডিভাইডেড কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বড় ভাই এবং বড় আফুরা যখন ছিলেন তখন দেখা গেছে অনেক অনেক কষ্ট ক্লাস করে তারা পড়াশোনা করতে হয়েছে। ওই সময় দেখা গেছে আমাদের অবস্থা ছিল একদম ছিন্ন ছিন্ন। এমনিতেই যারা টিচার তাদের ফ্যামিলিতে দেখা গেছে নুন আনতে পান্তা পুরাবে, অথবা দেখা গেছে তাদের ঝাঁকজমক কোনো অবস্থা থাকবে না। বাবার সবচেয়ে বড় ক্রেডিট হলো তিনি তিল তিল করে আমাদের যে বাড়িতে যদি কেউ আসে তাহলে সে মুগ্ধ হবে। ঘর দেখে মুগ্ধ হবে না, কিন্তু বাড়িটা দেখে মুগ্ধ হবে। তো বাবা তিল তিল করে এই বাড়িটা সাজিয়েছেন, বাড়িটা দেখার মতোই। আমাদের পক্ষে 1% জমিও কেনা সম্ভব হবে না বর্তমান পরিস্থিতিতে, বর্তমান প্রেক্ষাপটে। তো তিনি করতেন কি, ওই যে অভাবের সংসার ছিল, কষ্ট করে সন্তানদেরকে মানুষ করেছেন। কিন্তু আরেকটা বিষয় হলো কি, চুরি করার বিষয়টা। এই বয়সে তো দেখা গেছে সবাই একটু একটু চুরি করে, কিন্তু আমরা কখনো সম্ভব হতো না কারো গাছের একটা পাতা পর্যন্ত ছিঁড়ে আনার। যদি কেউ বিচার দিত তাহলে কিন্তু তার খবর আছে, মা হোক, বোন হোক, আমি হই কিংবা ভাই হোক। তো এই ক্ষেত্রে তিনি খুব অটল ছিলেন এবং স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। তো মানে আমরা এইসব মানে কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত হতে পারতাম না। সব সময় মানে দেখা গেছে আমরা এক ধরনের আয়নাঘরে ছিলাম। তো এখন এই আয়নাঘরটা থেকে বের হওয়ার পরে যখন দেখা গেছে মানুষ হতে এইচএসসি, তারপর হলো বিএ এমএ কমপ্লিট করার জন্য বাইরে বের হলাম, তখন বুঝতে পারলাম যে আসলে এই বাবা যদি আমাদেরকে কন্ট্রোলের ভিতরে না রেখে পড়াশোনা না করাতেন, শাসন না করতেন, তাহলে আজকে আমি
অন্যান্য ছেলেদের মতো বখাটে হতাম, গাঁজাখোর হতাম, ফেন্সিডিলখোর হতাম, ইয়াবাখোরও হতাম, কিংবা দেখা গেছে সমাজের সবচেয়ে বড় একটা ইফটিজার হতাম। তো আমার বাবার গল্প যদি আমি বলি তাহলে শেষ করতে পারবো না। এবং বাবা যেসব মাদ্রাসায় পড়িয়েছেন, এখন বুঝি যে বাবা শাসনের কারণে যারা মানুষ হয়েছেন তারা বাবাকে কতটা ভালোবাসেন। যেমন আমাদের জমিনের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা আমির আব্দুর রহিম হুজুর, উনি বাবার ছাত্র। তারপর দেখা গেছে বিএনপির আপনার এমপি, 2-3 বার মনোনীত এমপি, সফল এমপি আলহাজি বেগম আশরাফুদ্দিন নিজামের চাচাতো ভাই শরীফ হাফেজ ভাই, উনিও বাবার ছাত্র। এটা তো আমি নাম না জানা কয়েকজন বললাম, ভালো খারাপ এমন অসংখ্য বাবার ছাত্র আছে যাদের কারণে বাবা এখন সমাজে একজন ভালো একজন ব্যক্তিত্বের। যদিও যারা দাম দেয় না সেটা হচ্ছে তাদের বিষয়, যারা দেয় তারা ওইটা রিওয়ার্ড পায়। তো বাবার স্টুডেন্টগুলো দেখলে খুব অবাক লাগে। হয়তোবা তারা মাঝে মাঝে গল্প শোনায় যে হুজুর খুব মারতেন, তারপর দেখা গেছে হুজুরের শাসন ছিল অন্যরকম। আমাদের ইউনিয়ন আমিরও কিন্তু বাবার ছাত্র। এছাড়া আমার গ্রামের অনেকে আছে বাবার ছাত্র পার্শ্ববর্তী এলাকায়। এবং এমনকি আমি যাদেরকে পড়াশোনা করাই, আমার স্কুলের স্টুডেন্ট, তাদের মা, তাদের চাচা, দেখা গেছে তাদের মামা, তাদের খালা, তাদের ফুফা, এমন অনেকেই আছেন বাবার ছাত্র। তো যারা সফল হয়েছেন বাবার হাতে মার খেয়ে শাসন পেয়ে, তারা একটা কথাই বলছেন যে শহীদ হুজুর যদি আমাদেরকে না মারতেন তবে হয়তোবা আমরা মানুষ হতে পারতাম না, আমরা এই অবস্থানে আসতে পারতাম না। আমাদের জীবনের সফলতার পিছনে বাবা যেহেতু ইংলিশ টিচার ছিলেন, তো ওনারা বললেন যে আমাদের জীবনে সফলতার পিছনে একমাত্র তিনি অগ্রণী ভূমিকা পালন করছে। জানি না বাবা কতটুকু কী পড়াইছে, যারা বাবার কাছে পড়ছেন একমাত্র তারাই ভালো জানেন। তো এখনও বাবা সংসারের হাল ধরে আছেন। বাবা খারাপ লাগে বাবার জন্য, বাবা হাঁটতে কষ্ট হয়, বাবার শারীরিক সমস্যা অনেকগুলো। এর আগে ফার্স্ট-এড অপারেশন হয়েছে বাবার, তারপর দেখা গেছে এখন আমরা বাবার মেরুদণ্ড সমস্যা, সব কিছু মিলিয়ে বাবাকে নিয়ে খুব শঙ্কিত আছি। বাবার যা কিছু করা দরকার, ফল ফ্রুট খাওয়ানো দরকার, সেগুলো খাওয়াতে পারছি না। যেমন দেখা গেছে মানে যতটুকু চাহিদা সন্তান হিসাবে করার চেষ্টা করতেছি, পারছি না। বাবার কাছে মাপ চাই মাঝে মাঝে, যেন আল্লাহ মাফ করে দেয়, বাবাও মাফ করে দেয়। তো এই কথাগুলো বললাম শুধুমাত্র আমার মতো সেই সকল মানুষদের জন্য যারা সন্তানকে কন্ট্রোল করতে পারতেছেন না। দেখেন, আপনি যদি আপনার সন্তানকে কন্ট্রোল করতে চান তাহলে শুরু থেকেই করতে হবে, প্রথম থেকেই, জীবনের প্রথম থেকেই। আরেকটা বিষয় বলি নেই, যে বর্তমান ট্রেডিশন অনুসারে যে প্রত্যেকটা স্টুডেন্ট কিংবা সাধারণ ছেলেরা চায় যে একটু, মেয়েরা চায় সাধারণত পার্লারে যেতে, আর ছেলেরা চায় একটু চুলের ডিজাইন করতে। ছেলেদের চুল ছাড়া আর কিছু নেই, মডেলিংয়ের মধ্যে চুল আছে, আর প্যান্ট দিয়ে একটু ছেঁড়া পাটা, এটাই হলো তাদের মডেল। এই চুল কাটার বিষয়ে একবার মনে হয় কার মতো কাটছিলাম, আরেফিন রুমির একটা কাটিং ছিল, সামনে ছোট পিছনে একটু বড়। 2010-এর দিকে এই কাটিংটা খুব ছিল, ট্রেন্ডিংয়ে ছিল। এই কাটিংটা কাটছিলাম মনে হয় তখন আমি এসএসসি কিংবা এইচএসসিতে, হ্যাঁ ইন্টারমিডিয়েট। তখন বাবা আমাকে মারছেন এবং বলেছেন স্টুডেন্টের চুল কখনো এমন হতে পারে না। তখন আমার বিষয়টা খারাপ লাগছে যে আমরা চাইলেও সন্তানরা মা বাবার মুখে তর্ক করতে পারতাম না। মাকে হয়তো বুঝাইতে চাইতাম, মা খুব সরল মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন, তাকে বোঝানো যেত 9-6 দিয়ে। বাবাকে বোঝানো যেত না। বাবাকে যদি কেউ বোঝাতে আসতো তার খবর আছে। আমাদের ফ্যামিলির মধ্যে আপনি যত বড়ই হন বাবাকে বোঝাতে পারবেন না, উনি যেটা বুঝবে সেটাই। এবং এটা আসলে অবশ্য রং হইলেও সঠিক হয়, পরে দেখলাম আমাদের দিক থেকে রং হতে পারে কিন্তু তার দিক থেকে এটা সঠিক। তো আপনি যদি আপনার সন্তানকে মানুষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথম থেকে শাসনের লাঠি রাখতে হবে। প্রথম থেকে হয় ভালো হবে নয় খারাপ হবে, কিন্তু শাসনের বিকল্প নাই। আর শাসনের পাশাপাশি ভালোবাসাটা থাকতে হবে। আর আরেকটা জিনিস হলো, সন্তান
চাইলো আর আপনি দিয়ে দিলেন তা না, সে চাইতেই পারে, সে তার তার আইফোনও তার স্বপ্ন হতে পারে। আমি আমি আমার দিক থেকে বলতে পারি যে বাবার কাছ থেকে আমি অনার্সে যখন ভর্তি হব তখন বাবার কাছে আমি একটা মোবাইল চাইলাম, মুঠোফোন। বাবা বলতেছে ইনকাম করে টিউশনি করে তারপর মোবাইল কিনবা। আর বাবা আর প্রাইভেট টিউশনিটাকে মনে করতেন ব্রেন ড্রেন, এই জন্য করতে দিতেন না। তবে উনি এটা বলতেন যে ইনকাম করো, নিজে উপার্জন করে তারপর মোবাইল চালাও, কিন্তু আমার দিক থেকে তুমি কোনো মোবাইল পাইবা না। তো এখনকার সন্তানরা দেখা গেছে একটু কিছু হলেই মা বাবা রাগ হলো, মোবাইল কিনতে দিল না, সে কী করলো, মোবাইল একটা কিনে নিল টাকা চুরি করে, ঘরের জিনিস পর্যন্ত চুরি করে বর্তমান সন্তান। এই জন্য আপনি আমি মা বাবা হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে একটাই দায়িত্ব, শাসনের বিকল্প নেই। আপনার ছেলে কি করে, আপনি ইনকাম কম করেন, আপনার সন্তানকে অবজার্ভে রাখেন। আপনি ইনকাম কম করেন তবে আপনি হালাল খান। আপনি যদি সন্তান মানুষ করতে না পারেন, এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনাকে দোয়া করবে এই আশা কইরেন না। হয়তোবা দেখা গেছে রমজান মাস উপলক্ষে আপনাকে 2-4-5 জন হুজুর এবং মুসল্লি দিয়ে আপনার কবরের পাশে দোয়া করে হুজুরকে 100 টাকা 200 টাকা দিবে সর্বোচ্চ, এটা আশা করতে পারেন। আর যদি আপনি ন্যাক সন্তান না করতে পারেন, তাহলে আপনার সন্তান দেখা গেছে আপনার কবরের পাশ দিয়ে গেলে দাঁড়াবেও না। এমন অনেক অভাগ্য অভাগা সন্তানও হয়ে যায় আমাদের। তো যাই হোক, বাবার চুল কাটছিলাম, বাবার সাথে অনেক রসিকতাও করলাম। বাবাকে বললাম যে বাবা চুল কেটে দিছি, আমাকে পারিশ্রমিক হিসেবে 200 টাকা দিতে হবে। বাবা বললেন যে বাজারে কাটার টাকার হাত থেকে বাঁচার জন্য বাসায় কাটছি, সেখানেও দিতে হবে, তো আমি যে তোমার ছোটোবেলা চুল কেটে দিছি সেটারকে টাকা কি দিবে? তখন খানিকটা একটু খারাপ লাগলো। তারপর বললাম না বাবা, তোমার সাথে মজা করছি। তো ভালো লাগে বাবার কাজগুলো করতে, খুব ভালো লাগে। মনে হয় যেন মাঝে মাঝে মনে হয় যে এমনটাই তো চেয়েছিলাম আমি আমার শহরের চাকরি ছেড়ে দিয়ে গ্রামে আসছি তো এই জন্যই। আমি বাবাকে সংসারের কোনো কাজে হাত দিতে দেই না, তারপরে উনি করে থাকেন। বাড়ির কাঁঠাল আছে, উনি নিজে বিক্রি করেন এবং এগুলো তিনিই ভোগ করেন। আমি এতে একটা পয়সাও ধরি না। মাঝে মধ্যে 2-1 টাকা পাইলে সরে নেই, হয়তোবা সামনে পাইলে, যেগুলো লুকাইতে পারে না। চুরি না, অ্যাকচুয়ালি ওনার কাজেই ব্যবহার করি ওষুধ টষুধ আনার ক্ষেত্রে। আর হলো বাবাকে খুব ভালোবাসি। বাবার প্রতি অন্যান্য সন্তানের 1000টা অভিযোগ থাকলেও আমার 1 ফোঁটা অভিযোগ নেই। কারণ আমি আমার বাবার কাছে শাসনও পাইছি, ভালোবাসাও পাইছি, কিন্তু শাসন বেশি পাইছি এবং ভালোবাসাও কম পাইছি। তবে বাবাকে ছাড়তে পারতেছি না, কারণ একটা কথাই মনে হয় যে আমার জন্ম দেওয়ার ক্ষেত্রে তার অবদান আছে। তিনি না হলে আমার পৃথিবীতে আসতে পারতাম না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।